Good afternoon, my dear student. Today I am going to present a special lecture on land grants and agricultural expansion. Both honors and general students, according to your syllabus, land grants and agricultural expansion is very important for your preparation and final examination. আমার ছাত্ররা আজকে তোমাদের জন্য একটা স্পেশাল লেকচার রেখেছি, সেটা হচ্ছে ল্যান্ড গ্র্যান্টস এবং এগ্রিকালচারাল এক্সপেনশন, অর্থাৎ ভূমিদান এবং কৃষির বিস্তার সম্পর্কিত বিষয়ে। ল্যান্ড গ্র্যান্টস বলতে ভূমিদানকে বোঝায়, আর এগ্রিকালচারাল এক্সপেনশন বলতে কৃষির বিস্তারকে বোঝায়। It is very important and common to know us that what is land grants, বা according to you, what do you mean by land grants? Very common to know that land is ever regarded a main source of wealth for an agricultural country like India. Land grants are supposed to be the legal document providing the first-hand information of historical economy. There are diverse views of the historians about the allotment, allocation, position and impact of land grants of the life of people. অর্থাৎ এটা তোমরা জানো যে কৃষি প্রধান দেশে, বিশেষ করে ভারতের মতো কৃষি প্রধান দেশে, ভূমি হচ্ছে চিরকালীন একটা প্রধান উৎস সম্পদের, এবং ল্যান্ড গ্র্যান্টস বা ভূমিদানকে বলা হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট, আইনগত ডকুমেন্ট বা ব্যবস্থা, এবং যেটাতে ঐতিহাসিকগতভাবে অর্থনীতিকে প্রভাবিত করেছে। There are diverse views of the historians about the allotment, allocation, position and impact of land grants on the life of people. এবং বহু ঐতিহাসিক বিভিন্নভাবে এই অ্যালটমেন্টকে বা অ্যালোকেশনকে বা পজিশনকে এবং ল্যান্ড গ্র্যান্টসের ইম্প্যাক্টকে আলোকিত করেছেন। ইনস্ক্রিপশন মোস্টলি এনগ্রেভ অন কপার প্লেটস ফার্নিশ নেসেসারি ডিটেলস রিগার্ডিং দ্য গিফট অফ ল্যান্ড এটসেট্রা। ইনস্ক্রিপশন বলতে আমরা জানো যে তোমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের ইনস্ক্রিপশন বা লেখমালা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই লেখমালাতে বিশেষ করে তাম্র শাসনগুলোতে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ল্যান্ড গ্র্যান্টস আর টু বি ট্রিটেড অ্যাজ ইন্ডিকেটরস অফ চেঞ্জিং সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রসেস ফ্রম 600 AD onwards that led to the formulation of Indian feudalism according to many of the Marxist historians. অর্থাৎ এই ভূমিদানটাকে দেখানো হয়েছে যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে, বিশেষ করে 600 খ্রিস্টাব্দের পরবর্তী কাল থেকে, যেখানে কিন্তু ভারতীয় সামন্ততন্ত্রের একটা গঠনগত দিককে মার্ক্সবাদী ঐতিহাসিকরা উত্থাপিত করেছেন। অর্থাৎ মার্ক্সবাদী ঐতিহাসিকরা দেখাতে চেয়েছেন যে এই ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষের 600 খ্রিস্টাব্দের অনওয়ার্ডস থেকে ভারতবর্ষে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে পদ্ধতিগত পরিবর্তনগুলো
লক্ষ্য করা গিয়েছে এবং ভারতীয় সামন্ততন্ত্রের উত্থানের যেন পটভূমিকা হিসেবে কাজ করেছিল এই ভূমিদানগুলো, যা মার্ক্সবাদী ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। R.S. Sharma suggests that the origin and development of political feudalism is to be sought in the land grants made to Brahmanas from the 1st century AD onwards. রামচরণ শর্মা তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান ফিউডালিজমে দেখানোর চেষ্টা করেছেন যে এই যে রাজনৈতিকভাবে সামন্ততন্ত্রের উত্থানটাকে এই ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে, বিশেষ করে ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে, যেটা কিন্তু প্রথম শতাব্দী থেকেই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রামচরণ শর্মা এই ফিউডালিজম বা সামন্ততন্ত্রের উত্থানের বিষয়ে এই ল্যান্ড গ্র্যান্টকে কেন্দ্র করে বা ভূমিদানকে কেন্দ্র করে, ব্রাহ্মণদের মধ্যে ভূমিদানকে কেন্দ্র করে সেটা এই প্রথম শতাব্দী থেকে দেখানোর চেষ্টা করেছেন। তবে আমি এখানে একটু বলবো, সেটা হচ্ছে especially during the Gupta period and the post-Gupta period, to create new Janapadas, it was a part of political structure, grants of land, which was most important during Gupta and post-Gupta period. অর্থাৎ গুপ্ত যুগে বা গুপ্তোত্তর যুগেও এই নূতন জনপদ সৃষ্টির জন্য কিন্তু এই ভূমিদান একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল এবং গুপ্ত যুগ থেকে কিন্তু পতিত জমিগুলোকে কর্ষণযোগ্য করে তোলার জন্য এই জমিদানের একটা নীতিকে গ্রহণ করা হয়েছিল এবং জমিকে কর্ষণযোগ্য করে তোলার জন্য কিন্তু পুরোহিত বা মন্দিরকে জমিদান করা হতো। এই ধারণাটা কিন্তু গুপ্তযুগ বা গুপ্তোত্তর যুগেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে তোমরা যদি দেখো ইনস্ক্রিপশন অফ লোকনাথের ত্রিপুরী তাম্রশাসন থেকে, ত্রিপুরী কপার প্লেট থেকে জানা যায় যে তিনি বনভূমিকে কর্ষণযোগ্য করে তোলার জন্য 100 ব্রাহ্মণকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে জমিদান করেছিলেন এবং এটা পশ্চিম ভারতেও কিন্তু 6ষ্ঠ শতকের পরে কোনো এক সময়ে কিন্তু এটা আমরা লক্ষ্য করেছিলাম যে 13 জন ব্রাহ্মণকে একটা গ্রামের অংশ দেওয়া হয়েছিল এবং হর্ষচরিতেও কিন্তু আমরা দেখেছি যে একটা সামরিক অভিযানের আগে কিন্তু মধ্যদেশে 100টি গ্রাম এবং 1000 হলের সাহায্যে কর্ষণযোগ্য জমি অর্থাৎ প্রায় 10,000 একর জমি ব্রাহ্মণদের দান করেছিলেন। অর্থাৎ এই ভূমিদানটা কিন্তু একটা প্রাচীন প্রথা, যার মধ্য দিয়ে পতিত অনাবাদী জমিকে আবাদযোগ্য করে তোলার একটা পদ্ধতি এবং সেই জন্য অনেক সময় শাসক বা রাজারা ব্রাহ্মণ, পুরোহিত কিংবা মন্দিরকে জমিদান করত যাতে করে এই জমিগুলো কর্ষণযোগ্য হয়ে ওঠে। দ্যাট ইজ অ্যানাদার প্লেট ফর ল্যান্ড ভূমিদান প্রশস্তি বা ভূমিদান সম্পর্কীয় একটা প্লেট আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। দেয়ার নাম্বার বিকামস কনসিডারেবল ইন নর্দার্ন ইন্ডিয়া ইন দ্য গুপ্তা পিরিয়ড অ্যান্ড গোজ অন ইনক্রিজিং আফটারওয়ার্ডস। আমি যেটা উল্লেখ করলাম যে এই উত্তর ভারতে কিন্তু এটা গুপ্ত যুগে এবং গুপ্ত পরবর্তী যুগে বহুল সংখ্যক দেখা গেছে। বাট ল্যান্ড গ্র্যান্টস টু নন ব্রাহ্মণস অর নন রিলিজিয়াস গ্যারেন্টিজ বিগিন অনলি ফ্রম দ্য 10th century। কিন্তু এই ভূমিদানটা অব্রাহ্মণ বা অধর্মীয় কোনো প্রতিষ্ঠানকে দেওয়া শুরু হয়েছে সেটা কিন্তু 10ম শতাব্দী থেকে। ল্যান্ড গ্র্যান্টস হ্যাভ প্লেড এ ভেরি ভাইটাল রোল ইন দ্য সোশিও-ইকোনমিক হিস্ট্রি অফ আর্লি মেডিয়েভাল নর্দার্ন ইন্ডিয়া and have been assigned a key role in historical transformation from ancient to the medieval period. Land grants, by generating a landed aristocracy, are supposed to have brought about the fragmentation of political power and subjection, degradation of the artisans, etc. অর্থাৎ এই ভূমিদান ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সামাজিক অর্থনৈতিক ইতিহাসে, বিশেষ করে আদি মধ্য পর্বে উত্তর ভারতীয় রাজনীতিতে বা সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, এবং যেটা একটা কি রোল মানে প্রধান ভূমিকা পালন করেছিল
এই এনসেন্ট থেকে মেডিয়েভেল পিরিয়ডে যাওয়ার জন্য, এবং এই ভূমিদানটা যেন একটা নতুন ভৌমিক আধিকারিক শ্রেণীর বা ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি শ্রেণীর সৃষ্টি করেছিল, যেটা দিয়ে কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীকালে এই পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করে থাকি। ডিফারেন্ট ইনস্ক্রিপশন আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। কলিঙ্গরাজ খারবেলের এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই তাম্রশাসনগুলো ভূমিদান প্রশস্তি বিষয়ক, যেখানে ভূমিদানের বিভিন্ন আইন, নীতি, পদ্ধতি, কাকে ভূমিদান করা হলো এবং সেই ভূমিদানের পরিমাণ কত এবং সেই ভূমিদান হস্তান্তরিত করা হলো, এ বিষয়ে কিন্তু বিভিন্ন তথ্য এই কপার প্লেটগুলোতে বা ইনস্ক্রিপশানগুলোতে আমরা দেখতে পাই। অ্যান্ড দেন বেসিক ডিফারেন্স বিটুইন ইউরোপ অ্যান্ড ইন্ডিয়া। আমি এখানে কিন্তু ইউরোপীয় ব্যবস্থার সাথে ভারতীয় ব্যবস্থার একটা তুলনামূলক আলোচনা করার বা পার্থক্য উপস্থাপিত করার চেষ্টা করেছি। ইফ ওয়ান লুক ব্যাক of medieval history of Europe, we will find that they had a different mechanism of granting land which was connected to the service rendered. অর্থাৎ ইউরোপীয় ইতিহাসের দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখতে পাবে যে সেখানে বিভিন্ন একটা মেকানিজম কাজ করেছিল এই ভূমিদান বিষয়ে, যেখানে কিন্তু সার্ভিস সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ সেখানে হয়তো চাকুরির বিনিময়ে ভূমিদান করার বিষয়টা উল্লেখিত হয়েছে। দে ইউজ দ্য টার্ম বেনিফিট টু ডেসক্রাইব দ্য ল্যান্ড গ্র্যান্টেড ইন লাই অফ সার্ভিস রেন্ডার ইন পার্টিকুলার ভ্যাসাল সার্ভিসেস। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু এই বেনিফিট বিষয়টাকে বা উল্লেখ করার চেষ্টা করা হয়েছে এই ল্যান্ড গ্র্যান্টের মাধ্যমে, বিশেষ করে যারা এই ভ্যাসাল সার্ভিসের ক্ষেত্রে, অর্থাৎ ভ্যাসাল বলতে আমরা ভূমি দাসকে বুঝি, তাদের ক্ষেত্রে। দ্য গ্র্যান্ট অফ ল্যান্ড ইন লাই অফ সার্ভিসেস ওয়াজ ইনডিড সেন্ট্রাল অফ দ্য ফিউডালিজম ইন ওয়েস্টার্ন ইউরোপ। এবং এই ল্যান্ড গ্র্যান্টটাই কিন্তু একটা প্রধান ভূমিকা নিয়েছিল এই পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের উত্থানের ক্ষেত্রে বা সামন্ততন্ত্র বিষয়ে। দ্য কিং ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য ওনার অফ অল কাইন্ডস অফ ল্যান্ড, মাচ অফ হুইচ was led to barons on tenants in chief, who in turn agree to perform certain services to make some payments and supplies. অর্থাৎ ইউরোপীয় ব্যবস্থায় যেখানে দেখা গেছে যে রাজা হচ্ছে সমস্ত জমির মালিক এবং তিনি এই ল্যান্ড গ্র্যান্ট করতেন বিশেষ করে ব্যারন্স বা টেনেন্টসদের, এবং যার বিনিময়ে বেশ কিছু কাজকর্ম তিনি আদায় করতেন বা উৎপাদিত শস্য বা উৎপাদনকে তিনি কিন্তু প্রভাবিত করতেন এবং উৎপাদন ব্যবস্থার যে উৎপাদিত ফসল সেটা তিনি ভোগ করতেন। নাও লেট আস এক্সামিন দ্য পজিশন অফ ইন্ডিয়া অন দ্য ইস্যু অফ ফিউডাল ফরমেশন। ভারতীয় সামন্ততন্ত্র গঠনের ক্ষেত্রে কী পরিণতি সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। দ্য মেন ট্রেডস অফ ফিউডাল ফরমেশন appear in India in between the 6th and 12th century, which was the time for the growth of European feudalism as well. অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে এই ভারতের ক্ষেত্রে যে সামন্ততন্ত্রের গঠন প্রক্রিয়াটা শুরু হয়েছিল এই ষষ্ঠ এবং দ্বাদশ শতকের মধ্যে, যখন কিন্তু ইউরোপীয় সামন্ততন্ত্র চরম বিকাশ লাভ করেছিল। আনলাইক ইউরোপ ডিড নট হ্যাভ সিস্টেমেটিক্যালি ক্লাসিফাইড ক্লাস সিস্টেম থ্রু হুইচ ফিউডাল প্র্যাকটিসেস ওয়ার ক্যারিড ইন রিলেশন টু ল্যান্ড গ্র্যান্টস। তবে ইউরোপীয় ব্যবস্থার মতো পদ্ধতিগত দিক দিয়ে এত বিস্তারিত বা বিশ্লেষণ আমরা লক্ষ্য করিনি, কিন্তু ভারতীয় সামন্ততন্ত্রের যে একটা কাঠামোগত দিক লক্ষ্য করা গিয়েছিল ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে, সেটা কিন্তু আমরা প্রতিপন্ন করতে পেরেছি। অর্থাৎ এটা প্রমাণিত যে ইউরোপীয় সামন্ততন্ত্রের সঙ্গে ভারতীয় সামন্ততন্ত্রের একটা পার্থক্য আছে, যেখানে সার্বিক ভূমি ব্যবস্থার মধ্য দিয়ে ইউরোপে সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছে। সেটা যখন বিকাশ ঘটেছে তখন সেটা ষষ্ঠ এবং দ্বাদশ শতকে ভারতের ক্ষেত্রে, তখন কিন্তু ইউরোপে সামন্ততন্ত্র একটা চরম বিকশিত রূপ ছিল। এবং সবথেকে বড় কথা, ইউরোপে যে পদ্ধতিগত যে বিভাজনটা বা বিভাগটা
বা ক্লাস সিস্টেম সেটা কিন্তু ভারতীয় সামন্ততন্ত্রে তখনও পর্যন্ত পরিস্ফুট নয়। এবং এটাও ঠিক যে এই ল্যান্ড গ্র্যান্টসের মাধ্যমেই কিন্তু ভারতের সামন্ততন্ত্রের ভিত্তিভূমি রচিত হয়েছিল। সিগনিফিক্যান্ট চেঞ্জ, গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ইট ইজ সিগনিফিক্যান্ট টু নোট দ্যাট দ্য স্মল স্কেল পিজেন্ট প্লটস ওয়ার নট টাইড টু দ্য লার্জ স্কেল ল্যান্ড ওনার্স প্লটস লিগালি অ্যান্ড ইকোনমিক্যালি। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছোট প্লটের যারা মালিক, ছোট জমির যারা কৃষক, তারা কিন্তু লার্জ স্কেলের যারা ল্যান্ড ওনার বা যারা হচ্ছে ভৌমিক শ্রেণী, তাদের সঙ্গে কিন্তু কোনো আইনগত বা অর্থনৈতিক দিক দিয়ে তারা কোনো জোটবদ্ধ বা তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফিউডাল লর্ডস ইন আর্লি মেডিয়েভাল পিরিয়ড ডিড নট ডিরেক্টলি ইন্টারেস্ট দেমসেলভস ইন অর্গানাইজ দ্য কাল্টিভেশন অফ লার্জ স্ট্রেচেস অফ ল্যান্ড। তবে এই যে ফিউডাল লর্ডরা বা ভূমধ্যকারীরা, তারা কিন্তু আদিমধ্য সময়কালে তারা কিন্তু কোনো রকমভাবে এদেরকে অর্গানাইজ করে, ছোটো ছোটো প্লটগুলোকে অর্গানাইজ করে একটা বড় আকারে কৃষির কথা কখনো তারা ভাবেনি। ইন শর্ট, ইট মে বি সেড দ্যাট সারপ্লাস ইন কাইন্ড থ্রু সুপিরিয়র রাইটস ইন ল্যান্ড অ্যান্ড সামটাইমস ফোর্সড লেবার ওয়ার দ্য চিপ মিনস অ্যাপ্লাইড বাই দ্য ফিউডাল লর্ডস ডিউরিং দিস পিরিয়ড। কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে যে উদ্বৃত্ত বা অতিরিক্ত যে ব্যবস্থা ভূমি এবং তার দ্বারা যে সুপিরিয়র যে রাইটটা অধিকার লাভ করছে, এবং সেটার মধ্য দিয়ে কিন্তু তারা এই শ্রমিকদের ফোর্স লেবার ব্যবস্থার মধ্য দিয়ে, শ্রমদানের মধ্য দিয়ে তারা কিন্তু এই ফিউডাল লর্ডরা তাদের উৎপাদনকে বাড়ানোর একটা চেষ্টা করছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করি। ইন দ্যাট case specified different kinds of land and what kinds of lands allotted. বিভিন্ন ধরনের জমি এবং কী ধরনের জমিগুলো অ্যালট করা হতো সেটা আমাদের জানা দরকার। আমি একটু আগেই উল্লেখ করেছিলাম, তোমরা জেনেছো যে সাধারণত পতিত অনাবাদী জমিগুলো কর্ষণযোগ্য করে তোলার জন্য রাজা বা ভূমধ্যকারী শ্রেণী তারা ব্রাহ্মণ, পুরোহিত কিংবা দেবালয়কে দান করতো, যেটা আমরা দেখেছি। তবে ফার্স্ট ইট ইজ quite important to us that who was the real owner of land. Land can be classified into different categories such as cultivable, cultivated, barren, fallow, high, low, hilly, marshy, and fit for becoming house site, and land reclaimed from riverbeds, etc. বিভিন্ন ধরনের জমি আছে, এটা তোমরা সবাই জানো, যেটা কর্ষণযোগ্য, যেটা কর্ষিত মানে কাল্টিভেবল মানে কর্ষণযোগ্য, যেটা কাল্টিভেটেড কর্ষণ হচ্ছে, যেটা ব্যারনদের জন্য, সেনাদের জন্য, ফ্যালো বা হাই, লো, হিলি, এই যে জমির বিভিন্ন ধরনের বিভাজনগুলো, যেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি বা দেখতে পাচ্ছি ভারতীয় ভূমি ব্যবস্থার ক্ষেত্রে। অ্যাকর্ডিং টু ডিসি সরকার, টেকিং ইনটু consideration the ruler's point of view, the land of a country could be divided into the following categories. ডিসি সরকার কিন্তু এই ভূমির বিভিন্ন ধরনের যে বিভাজন সেটাকে উল্লেখ করার চেষ্টা করেছেন, এবং সেটা উল্লেখ করতে গিয়ে দেখানোর চেষ্টা করেছেন। নাম্বার 1, স্টেট ল্যান্ড, রাজ্যের ভূমি। 2, ল্যান্ড আন্ডার দ্য অকুপেশন অফ টেনেন্টস, কৃষকদের অধিকৃত জমি। who paid the king's dues according to agree rates, যেখানে কৃষক তার বিনিময়ে কিছু রাজাকে পে করতেন। 3 নম্বর, ল্যান্ড ইন মোর অর লেস আনইনহ্যাবিটেড অ্যান্ড আনকাল্টিভেটেড এরিয়াস, এবং বেশ কিছু জমি আছে যেগুলো কর্ষিত হয়নি বা যেগুলো পতিত, ওভার হুইচ দ্য ইফেক্টিভনেস অফ স্টেট কন্ট্রোল ভ্যারিড আন্ডার ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ এটা কিন্তু কার অধিকারে সেটা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করত। ইচ অফ দিস কুড বি ফার্দার সাবডিভাইডেড ইন্টু ডিফারেন্ট টাইপস। অ্যাসাইনমেন্ট অফ ল্যান্ড টু দ্য ডোনিজ ওয়াজ মেড নট অনলি বাই দ্য কিং বাট অলসো বাই দ্য মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি সাচ অ্যাজ প্রিন্সেস, কুইন্স, কিংস মাদার, অফিসার্স অফ হাই র্যাঙ্কস, মিনিস্টার্স, সামন্তজ, মহাসামন্তজ, এটসেট্রা। কিন্তু এই জমি দান করত যারা,
তারা শুধুমাত্র রাজা ছিল, রাজা শুধু ভূমিদান করতো নয়, তাছাড়াও অন্যান্য যে অভিজাত পরিবার যারা আছে বা অভিজাত শ্রেণীর মানুষরা যারা আছে বা পরিবারের অভিজাত পরিবারের সদস্য যারা আছে, তার মধ্যে যুবরাজ হতে পারে, রানী হতে পারে, রাজার মা হতে পারে, বা হাই র্যাঙ্কসের কোনো অফিসার হতে পারে, মন্ত্রী হতে পারে, সামন্ত বা মহাসামন্ত হতে পারে, এরা কিন্তু এই ভূমিদান ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। অ্যান্ড দেন পারপাস অফ ল্যান্ড গ্র্যান্টস, the purpose being issuing the land grants apart from those of spiritual or religious nature are not clear everywhere। অর্থাৎ এই ভূমিদানের পশ্চাতে কী মানসিকতা কাজ করতো বা কী উদ্দেশ্য কাজ করতো তা কিন্তু একেবারে পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার নয়, যদিও প্রকৃতিকে উল্লেখ করা হয়েছে। ফার্স্টলি দ্য কিং মাইট হ্যাভ সিনসিয়ারলি ডিজায়ার টু ব্রিং আনকাল্টিভেবল ল্যান্ড আন্ডার কাল্টিভেশন। প্রথমত যেটা বেশিরভাগ ঐতিহাসিক আর এস শর্মা থেকে শুরু করে বিডি চট্টোপাধ্যায় থেকে শুরু করে বা ডিসি সরকার থেকে শুরু করে এরা প্রত্যেকে দেখানোর চেষ্টা করেছেন, বা রণবীর চক্রবর্তী থেকে শুরু করে প্রত্যেকে দেখানোর চেষ্টা করেছেন যে আনকাল্টিভেটেড যে ল্যান্ডগুলোকে সেগুলোকে মানে কর্ষণযোগ্য করে তোলার জন্য, অর্থাৎ অকর্ষিত জমিগুলো বা পতিত জমিগুলোকে কর্ষণযোগ্য বা আবাদযোগ্য করে তোলার জন্য জমি দিত। সেকেন্ডলি হি কুড এক্সারসাইজ হিজ পাওয়ার into a prang areas where royal authority was little felt। অর্থাৎ তিনি কিন্তু চেষ্টা করতেন যেখানে তার জমিগুলো অরক্ষিত ছিল, অসংরক্ষিত ছিল, যেখানে রাজা নিয়ন্ত্রণ করতে পারতো না সেই জমিগুলোকে। ইন স্পাইট অফ অল দিস suppositions, the fact remains unaltered that the land was mostly granted in those areas where circulation of coins was either minimal or absent। সাধারণত সেই এলাকাগুলোকেই লক্ষ্য করা গিয়েছে যেখানে মুদ্রার উপস্থিতি কম এবং যেখানে কিন্তু দেখা গেছে যে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। স্বাভাবিক কারণে সেই সকল জায়গাগুলোকে, দো ইট ক্যান নট বি সেড ইন অল কেসেস দ্যাট দ্য সেকুলার ল্যান্ড গ্র্যান্টস ওয়ার মেড অন অ্যাকাউন্ট অফ দ্য অ্যাবসেন্স অফ কয়েনেজ। অর্থাৎ একথা বলা ঠিক হবে না যে কেবলমাত্র মুদ্রার অনুপস্থিতিতে ভূমিদান করা হয়েছে, নিরপেক্ষভাবে সেটা বলা যায় না। ইট মাইট বি ডিউ টু দ্য কিংস অ্যাসপিরেশনস টু ব্রিং মোর অ্যান্ড মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন থ্রু ডোনিজ। অর্থাৎ এটা কিন্তু বাস্তবে প্রতিষ্ঠিত প্রমাণিত বা ইনস্ক্রিপশানগুলো থেকে যা উল্লেখিত তাতে কিন্তু এটা প্রমাণ পাচ্ছে রাজা কিন্তু এই কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বা অকর্ষিত জমিগুলোকে কর্ষণযোগ্য করে তোলার জন্য এই ভূমিদানের কথা বাস্তবায়িত করেছে বা ভূমিদান করেছে, যা কিন্তু উল্লেখের দাবি রাখে। অ্যান্ড নাও ইম্প্যাক্ট অফ ল্যান্ড গ্র্যান্টস অন স্টেট ইকোনমি, অর্থাৎ রাষ্ট্রীয় অর্থনীতিতে এর কী প্রভাব পড়েছিল এটা কিন্তু জানা দরকার। রিগার্ডিং দ্য ইম্প্যাক্ট অফ ল্যান্ড গ্র্যান্টস অন স্টেট ইকোনমি অ্যান্ড অন দ্য পিপল অ্যাজ ওয়েল, ইট মে বি সাজেস্টেড দ্যাট দ্য প্র্যাকটিস অফ গ্র্যান্টস অফ ল্যান্ড লেফট বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস অন আর্লি ইন্ডিয়ান স্টেট অ্যান্ড সোসাইটি। অর্থাৎ আদি মধ্য পর্বের ভারতীয় রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ, সদর্থক এবং নঙর্থক দুটো প্রভাবই ফেলেছিল এই ভূমিদান ব্যবস্থা, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ রাষ্ট্রীয় অর্থনীতিতে এই ভূমিদান ব্যবস্থা সদর্থক এবং নঙর্থক উভয়ই প্রভাব ফেলেছিল এবং যার দ্বারা কিন্তু ভারতীয় রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সমাজ পরিচালিত হয়েছিল। এ গ্রুপ অফ স্কলার্স অফ দ্য ভিউ দ্যাট ল্যান্ড গ্র্যান্টস ওয়ার নট এ ড্রেন অন স্টেট ইকোনমি, অর্থাৎ এক ধরনের স্কলাররা উল্লেখ করার চেষ্টা করেছেন যে ল্যান্ড গ্র্যান্টের মধ্য দিয়ে কিন্তু যে রাষ্ট্রীয় অর্থনীতি নিষ্কাশিত হয়েছিল বা ড্রেন হয়েছিল এটা বলা যায় না, নিষ্ক্রমণ ঘটেছিল বা রাষ্ট্রীয় অর্থনীতির নিষ্ক্রমণ ঘটেছিল এটা বলা যায় না। হোয়াইল দ্য আদার গ্রুপ কনসিডার্স দ্যাট দ্য ওয়াইড স্প্রেড ডোনেশনস অফ ল্যান্ড গ্র্যান্টেড এ ক্লাস অফ ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি অ্যান্ড আলটিমেটলি স্টেট সাফার not only the loss of revenue but also it control over donated land। আর একদল ঐতিহাসিক বা স্কলার উল্লেখ করার চেষ্টা করেছেন যে এই ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে একটা ভূমধ্যকারী শ্রেণীর উদ্ভব ঘটেছিল এবং তারা কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গিয়েছিল। এর ফলে যে রাষ্ট্র শুধুমাত্র
রাজস্ব ঘাটতি ঘটেছিল তা নয়, এই 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 তাদের যে কন্ট্রোলটা এতদিন পর্যন্ত ছিল সেই এই ডোনেটেড ল্যান্ডগুলোর ক্ষেত্রে বা এই যে ভূমিদানের ক্ষেত্রে সেই নিয়ন্ত্রণ আর থাকলো না। দ্য এপিগ্রাফিক সোর্সেস অফ আর্লি ইন্ডিয়া ইন্ডিকেট সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন দ্য রিলেশনস অফ ডোনার অ্যান্ড ডোনিজ অ্যান্ড কনসিকুয়েন্টলি ইটস ইম্প্যাক্ট অন দ্য স্টেট। তবে যে প্রত্নতাত্ত্বিক যে উপাদানগুলো আছে তা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আদি ভারতে কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, বিশেষ করে ডোনার এবং ডোনিজ মানে দানকর্তা এবং দানগ্রহীতার মধ্যে যে সম্পর্ক করা গিয়েছিল, যেটা কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ইনস্ক্রিপশনাল এভিডেন্স ব্রিং টু লাইট দ্যাট ল্যান্ড গ্র্যান্টস অফ নর্দার্ন India were donated to Brahmins, monks, religious as well as educational institutions such as bihars, temples, mosques, and also to servants and officers of state as tax-free donation by the kings and private individuals, subordinate rulers and state officials in lieu of cash salary. অর্থাৎ দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভূমিদানগুলো উত্তর ভারতের ক্ষেত্রে যেটা দেখা গেছে বেশিরভাগ ব্রাহ্মণ, সন্ন্যাসী, রিলিজিয়াস অথবা ধর্মীয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে, কোথাও বিহারকে, কোথাও মন্দিরকে, কোথাও মঠকে, কোথাও দেখা গেছে যে স্যালারির বিনিময়ে ভূমিদান করা হয়েছে। সেটা রাজা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালসকে, কোনো ব্যক্তিগত ব্যক্তিকে অথবা কোনো সাবঅর্ডিনেট রুলার্সকে বা কোনো তার যে সাবঅর্ডিনেট শাসক তাকে অথবা কোনো অফিসিয়ালকে দান করেছেন স্যালারির বিনিময়ে, তা কিন্তু লক্ষ্য করা যায়। ডিফারেন্ট হিস্টোরিক্যাল ভিউজ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বহু ঐতিহাসিক বিভিন্ন মত প্রকাশ করেছেন এই ইম্প্যাক্ট নিয়ে। ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য টেস্টিমনি অফ হর্ষচরিত অ্যান্ড হিউয়েনসাং দ্যাট ডিউরিং দ্য 7th century the state officers were mostly paid in form of land grants, and most probably the practice continued during the whole of early medieval period. হর্ষচরিত, বানভট্টের হর্ষচরিত এবং হিউয়েনসাংয়ের রচনায় কিন্তু উল্লেখিত আছে যে সপ্তদশ শতকে বিশেষ করে রাষ্ট্রের অফিসাররা বা শাসকরা তারা কিন্তু এই ল্যান্ড গ্র্যান্টস বা ভূমির মাধ্যমে তারা পেড হতেন বা তাদের স্যালারি হতো, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এটা চলছিল সমগ্র আদিমধ্য পর্বে। ডিসি সরকার রোট দ্যাট ল্যান্ডলর্ডিজম অফ এনসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভেল ইন্ডিয়া শুড নট বি কনফিউজড উইথ ফিউডালিজম। ডক্টর সরকার উল্লেখ করার চেষ্টা করেছে ল্যান্ডলর্ডিজম বা ভূমধ্যকারী শ্রেণী প্রাচীন ভারতে এবং মধ্য ভারতে, সেটা কিন্তু সামন্ত ব্যবস্থাকে কনফিউজ করে দিয়েছিল, এই কথা বলা যাবে না। অলদো হি অ্যাকসেপ্টস দ্য ডোনিজ রাইট টু আনপেড লেবার বাট রিজেক্টস দ্য অব্লিগেশন অফ বিং ফিউডাল টাইপ বাই অ্যাসার্টিং দ্যাট নোবডি ওয়াজ টাইড টু দ্য সয়েল। এটা কিন্তু তিনি মেনে নিয়েছেন যে এই ডোনার্সদের যে অধিকার ছিল আনপেড লেবারের ক্ষেত্রে, সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ফিউডাল টাইপের যে ব্যবস্থা মানে সামন্ততান্ত্রিক যে কাঠামো, সেটা যেন একটা লক্ষ্য করা গিয়েছিল এই ভূমি ব্যবস্থার মধ্যে। ইনফ্যাক্ট হি কনসিডার ফিউডালিজম এ মাইসনমার ইন ইন্ডিয়ান কনটেক্সট। এটা কিন্তু মনে হচ্ছে যে ভারতীয় ব্যবস্থার ক্ষেত্রে ভূমি সামন্ততন্ত্রটা একটা কীরকম মানে হয়তো সেটাকে কনসিডার করা যেতে পারে। Prakash argues, Om Prakash, that early India land grants were not a drain on state economy. ওম প্রকাশ দেখানোর চেষ্টা করেছেন যে এই ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু কোনো রাষ্ট্রীয় অর্থনীতি যে নিষ্কাশিত হয়েছিল বা নিষ্ক্রমণ ঘটেছিল এটা বলা যায় না। ইনফ্যাক্ট রিলিজিয়াস গ্র্যান্টস ওয়ার অলসো কনভার্টেড ইন্টু সোর্সেস অফ রেভিনিউ থ্রু সাম কাইন্ড অফ তবে এটাও ধর্মীয় ভূমিদানের ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যে এই ব্যবস্থার মধ্য দিয়ে কিছু রেভিনিউ বা রাজস্ব আদায়ের একটা ব্যবস্থা হয়েছিল, যেটা কিন্তু এই ভূমিদান ব্যবস্থায় লক্ষ্য করা যায়। এ লার্জ নাম্বার অফ ল্যান্ড গ্র্যান্টস ভেরিয়াস এক্সটেনশনস অ্যান্ড ডিফারেন্ট সোর্সেস অফ স্টেট ইনকাম ওয়ার ট্রান্সফার টু দ্য ডোনিজ। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে এই ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে
স্টেট ইকোনমিটা এই ডোনির কাছে মানে দানগ্রহীতার কাছে স্থানান্তরিত হয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা যায়। ওম প্রকাশ রেফার্স অনলি পার্সিয়ালি প্রিভিলেজড গ্র্যান্ট বাট ইগনোরস ফুললি এক্সামটেড এস্টেটস অর ল্যান্ড গ্র্যান্টস। এটা কিন্তু তিনি আংশিকভাবে স্বীকার করেছেন যে এর দ্বারা উপকৃত হয়েছিল ল্যান্ড ডোনাররা, সেটা কিন্তু উল্লেখ করা যায়। রিসেন্টলি প্রফেসর চক্রবর্তী সাজেস্ট দ্যাট the through study of the epigraphic evidence he led Sarkar to conclude that the granting of revenue transfer need not to be interrupted as detrimental to the economic interest of the king, since the person or the vassal or the administrative officers requesting for such a concession was to pay to the royal treasury a lump sum amount beforehand। অর্থাৎ চক্রবর্তী দেখানোর চেষ্টা করেছেন, রণবীর চক্রবর্তী বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানের থেকে এবং সরকারের সিদ্ধান্ত থেকে যে এই রেভিনিউটা যে ট্রান্সফার হয়েছিল, এই ল্যান্ড গ্র্যান্টের মাধ্যমে যে রেভিনিউ ট্রান্সফার হয়েছিল সেটা কিন্তু কোনোরকমভাবে অর্থনৈতিক ব্যবস্থাকে, রাজার অর্থনৈতিক ব্যবস্থাকে বিঘ্নিত করেছিল এটা বলা যায় না, বরং এটা লক্ষ্য করা গেছে ভ্যাসাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ক্ষেত্রে বেশ কিছু এই যে কনসেশন বা তাকে যে ছাড় দেওয়া সেটা কিন্তু তাকে অনেকখানি রয়্যাল ট্রেজারিকে সমৃদ্ধ করেছিল কিছু সাম অ্যামাউন্ট। অর্থাৎ এটা ঠিকই ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে, রেভিনিউ রাজস্ব আদায়ের মধ্য দিয়ে রাজকোষ যে কিছুটা পূর্ণ হয়েছিল সেটা কিন্তু বাস্তব। অ্যানালাইজিং ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ দ্য ডিজাস্টার্স কনসিকুয়েন্সেস অফ ল্যান্ড গ্র্যান্টস বিকাম ডাউটফুল। এর দ্বারা যে বিশাল কোনো ক্ষতি হয়েছিল এটা সন্দেহের উল্লেখ করেছে। আর এস শর্মা emphasis fragmentation of political power and synthesis and restricting of polity, society and economy on feudal lines, while discussing the impact of land grants as an important means of bringing soil under cultivation not only in central India, Orissa and eastern Bengal but also in southern India. Land grants, in his view, provided the administrative mechanism for maintaining law and order in the donated areas, in which all such powers were delegated to the donees. রামচরণ শর্মা দেখানোর চেষ্টা করেছেন যে রাজনৈতিক ক্ষমতা যে একটা ফ্র্যাগমেন্টেশন, বিকেন্দ্রীকরণ ঘটেছিল এবং একটা যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থার মধ্য দিয়ে যে একটা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে একটা পরিকাঠামো তৈরি হচ্ছিল, যেখানে সামন্ততান্ত্রিক একটা চরিত্র লক্ষ্য করা গিয়েছিল, যেখানে এটা সত্যি যে ল্যান্ড গ্র্যান্টের মাধ্যমে বেশ কিছু ভার্জিন সয়েল, যেগুলো অকর্ষিত জমি, সেগুলো কিন্তু কাল্টিভেশন বা কৃষি করে নিয়ে কৃষিযোগ্য করা হয়েছিল বা উৎপাদনের ব্যবস্থা করা হয়েছিল। সেটা কেবলমাত্র সেন্ট্রাল ইন্ডিয়া বা কেন্দ্রীয় মানে মধ্য ভারতে নয়, উড়িষ্যা এবং ইস্টার্ন বেঙ্গলেও কিন্তু এটা লক্ষ্য করা গিয়েছে এবং দক্ষিণ ভারতেও কিন্তু এই ল্যান্ড গ্র্যান্টসের মাধ্যমে দিয়ে যে প্রশাসনিক যে একটা মেকানিজম বা পদ্ধতি সেটাও কিন্তু একটা মেনটেন করা সম্ভব হয়েছিল এবং ডোনারদের ক্ষেত্রে যে তারা একটা এই ধরনের ক্ষমতা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতা লাভ করেছিল তা অস্বীকার করা যায় না। দ্য সেম প্র্যাকটিস অলসো লেড টু দ্য ব্রাহ্মণাইজেশন অ্যান্ড acculturation of the tribal people who acquired knowledge of script, calendar, art, literature and a new way of higher life. শুধুমাত্র যে এই ব্যবস্থাটা ব্রাহ্মণদের ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছিল নয়, এছাড়া বেশ কিছু উপজাতীয় পিপুল বা ট্রাইবাল পিপুলের ক্ষেত্রেও লক্ষ্য করা গেছে, যাদের জ্ঞান ছিল, বিশেষ করে জ্ঞানী মানুষ যারা স্ক্রিপ্ট লিখতে পারতো, ক্যালেন্ডার তৈরি করতে পারতো, আর্ট জানতো, লিটারেচার, সাহিত্য এবং তারা একটা উচ্চ ধরনের লাইফ লিড করতো, তাদেরকেও কিন্তু এই ভূমিদান দেওয়া হতো। রণবীর চক্রবর্তী কনক্লুডস দ্যাট land grants did not lead to the dismemberment of polity. এই ল্যান্ড গ্র্যান্টস বা ভূমিদান যে কেবল রাজনৈতিক ব্যবস্থাকে বিশৃঙ্খল করে দিয়েছিল এরকম ব্যাপারটা নয়। অ্যান্ড দ্য এম্পারার এক্সারসাইজড হিজ সুপিরিয়রিটি ওভার হিজ সাবঅর্ডিনেটস, বরং এর মধ্য দিয়ে শাসক কিন্তু তার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছিল তার সাবঅর্ডিনেটসদের দিয়ে। নো ডিক্লাইন ইন দ্য ইকোনমি ক্যান দাস বি রিলেটেড
টু দ্য ইস্যু অফ ল্যান্ড গ্র্যান্টস। এর মধ্যে দিয়ে কোনো অর্থনৈতিক ক্ষতি বা পতন ঘটেছিল এ কথা বলা যায় না। দ্য মার্কসিস্ট হিস্টোরিয়ানস অ্যাকর্ডিং টু হিম have been criticized for their inability to distinguish landlordism and tenancy in ancient India from feudalism. মার্ক্সীয় ঐতিহাসিকরা তারা তাদের চিন্তাভাবনা দিয়ে তারা ঠিক পৃথকীকরণ করতে পারেনি ভূমধ্যকারী শ্রেণী এবং প্রজা এবং বিশেষ করে ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে। সরকার strongly upheld this position and contested the formulation of Indian feudal polity and economy. Sarkar states that Indian lordism is sometimes confused with European feudalism. True, it is that land grants issued on such a large scale led to a distinct class of landholders who would not normally cultivate the land themselves. অর্থাৎ সরকার স্ট্রংলি এটা উপস্থাপিত করার চেষ্টা করেছেন যে ভারতীয় সামন্ততন্ত্রের যে একটা গঠন যেটা রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সেটা কিন্তু এই ইন্ডিয়ান লর্ডিজমের ক্ষেত্রে সেটা ইউরোপিয়ান লর্ডিজমের ক্ষেত্রে পৃথকীকরণ লক্ষ্য করা যায়। তবে একথা সত্য যে ল্যান্ড গ্র্যান্টের মাধ্যমে কিন্তু একটা বিশাল ধরনের যে একটা ল্যান্ড হোল্ডার শ্রেণীর বা ভূমধ্যকারীর শ্রেণীর সৃষ্টি হয়েছিল সেটা তিনি স্বীকার করেছেন এবং এটাও ঠিক তারা এই ভূমধ্যকারী শ্রেণীরা কিন্তু সরাসরি চাষবাস করতো না বা কৃষি কাজে নিযুক্ত থাকতো না, এটাও তিনি দেখানোর চেষ্টা করেছেন। A 7th century inscription from Bengal suggests a complex land system of at least 3 tiers. সপ্তদশ শতকের একটা ইনস্ক্রিপশান বা প্রত্নতত্ত্ব থেকে প্রত্ন উপাদান থেকে বা লেখ থেকে দেখানোর চেষ্টা করেছে যে বাংলায় এই যে ভূমি ব্যবস্থাটা একটা 3 টায়ার সিস্টেমে চলেছিল, দ্য ওনার মালিক, দ্য এনজয়ার উপভোক্তা অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য সোয়েল এবং এই ভূমির অবস্থা। The emergence of landed intermediaries is diagnosed as typical symptom of the Indian feudal economy. While their role is hardly considered beneficial to the economic and political interest of the ruler, their growing strength seriously improvised the peasant. তবে এটা সত্যি এই যে ভূমধ্য মানে ল্যান্ড ইন্টারমিডিয়ারিজ বলতে যারা ভূমধ্যকারী শ্রেণী বা মধ্যবর্তী শ্রেণী হিসেবে যারা উঠে আসছে এই সময় থেকে এবং সেটা যেন মধ্যবর্তী শ্রেণী হিসেবে যেন সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা দিক এবং তারা কিন্তু যে ভূমিকা পালন করত সেটা কিন্তু অর্থনৈতিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ হয়েছিল শাসক এবং তাদের যে ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল সেটা কিন্তু লক্ষ্য করা যায়, যা দিয়ে তারা কৃষকদের বঞ্চিত করত। লালনজি গোপাল observed that overlords had not seriously tried to stop exaction of feudal chip. এটা লালনজি গোপাল দেখানোর চেষ্টা করেছেন যে ভূমধ্যকারী শ্রেণী কখনোই চেষ্টা করতো না এই ফিউডাল চিপ বা ভূমধ্যকারী প্রধান ভূমির প্রধানকে তাদের কাজকর্মকে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারতো না, অ্যাজ দ্য সেন্ট্রাল অথরিটি হ্যাড ডিক্লাইন কনসিডারেবলি অ্যান্ড হ্যাড টু ডিপেন্ড অন দ্য লেভিস সেন্ট বাই দ্য ফিউডাল চিপস। তবে কেন্দ্রীয় সেন্ট্রাল অথরিটির ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে তাদের যে ব্যবস্থা সেটা প্রায় ভেঙে পড়েই ছিল এবং ফিউডাল চিপসরা অনেক সময় তারা ফিউডাল চিপসদের প্রেরিত লেভিজ বা তাদের রেভিনিউয়ের উপর ডিপেন্ড করতে হতো, কুড নট অ্যাফোর্ড টু ইন্টারফেয়ার উইথ দেয়ার হাই হ্যান্ডেড এক্সপ্লয়টেশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের কিন্তু এভাবে এই ভূমিদান ব্যবস্থার মধ্যে দিয়ে বা ফিউডাল ব্যবস্থার বা ফিউডাল চিপরা কিন্তু অনেক ক্ষেত্রে তারা তাদের যে প্রয়োজনীয় প্রেরিত অর্থ সেটা প্রেরণ করতো না, যার ফলে কিন্তু অনেক সময় শাসককে বা কেন্দ্রকে সাফার করতে হতো। অ্যান্ড দেন রেফারেন্সেস ইউ ক্যান টেক অ্যাজ এ রেফারেন্সেস সরকার, ডিসি সরকার, ইন্ডিয়ান এপিগ্রাফি, ডিসি সরকারের অ্যানাদার বুক, সিলেক্ট ইনস্ক্রিপশান বিয়ারিং অন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন, অ্যান্ড পুষ্পদ প্রসাদের দেখতে পারো ডকুমেন্টেশন অফ স্টেট অ্যান্ড এভরি লাইফ ফ্রম এনসিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিয়েভেল গুজরাট, চক্রবর্তী, রণবীর চক্রবর্তী, এগ্রিকালচারাল টেকনোলজি ইন আর্লি মেডিয়েভেল ইন্ডিয়া, চক্রবর্তী, রণবীর চক্রবর্তী, এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া আপ টু সেঞ্চুরি এডি 1300, চট্টোপাধ্যায়, বিডি চট্টোপাধ্যায়, দ্য মেকিং অফ আর্লি মেডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রি, চক্রবর্তী, একে চক্রবর্তী, আর্লি মেডিয়েভেল ভিলেজেস ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া,
and Chattopadhyay, R.K. Chattopadhyay, ownership of land in ancient India, and Sharma, B.N. Sharma, social life in northern India, Sharma, R.S. Sharma, land revenue in India, historical studies, R.S. Sharma and D.N. Jha, the economic history of India up to AD 1200, Sharma, R.S., transition from antiquity to middle ages in India, and R.S. Sharma, Indian feudalism. So you can consult and take references such a books. অর্থাৎ এটা আমরা দেখতে পেলাম যে এই ভৌমিক বা ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু ভারতে এই সামন্ততন্ত্রের একটা গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল, যার মধ্যে দিয়ে ভারতের সামন্ততন্ত্র বিকশিত হয়েছিল, যেটা আর.এস. শর্মা উল্লেখ করেছেন তার ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে। অর্থাৎ ভূমিদান ব্যবস্থা শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, শুধুমাত্র ধর্মীয় কারণে